আসসালামু আলাইকুম। R.Trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সে জানাই স্বাগতম। আজ থেকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই কোর্সটা শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা ওই কোর্সের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা এই বইয়ের চ্যাপ্টার 1 যুক্তির প্রাথমিক ধারণা বা এলিমিনেশনস অফ লজিক এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলা কমপ্লিট করে আমরা কোর্সটি পরিপূর্ণভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন আমরা শুরু করি। তো আজকের এই প্রথম ক্লাসে মূলত এই চ্যাপ্টার 1-এর কিছু বেসিক সংজ্ঞা এবং পরবর্তীতে যে এক্সাম্পলগুলো করতে হবে সেই এক্সাম্পলের সূত্র কিভাবে করতে হয় সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। মূলত এই বেসিক ক্লাসটা, এই প্রথম ক্লাসটা যদি কেউ পরিপূর্ণ কমপ্লিটভাবে করতে পারেন, আশা করা যায় এই অধ্যায়ের 90% কমপ্লিট হয়ে যাবে আজকের এই প্রথম ক্লাসেই। তাহলে এই প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমাদের এই অধ্যায়ের যে সংজ্ঞাটা পড়তে হবে সেটা, এই সংজ্ঞাটা আমাদের ফাইনাল পরীক্ষায় কবিভাগে আসার মতো একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তাহলে দেখেন এই সংজ্ঞার মধ্যে কি বলছে, যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। গাণিতিক উক্তি কাকে বলে? যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয়, সত্য এবং মিথ্যা এটা দ্বারা আমরা ওই বাক্যটাকে ঘোষণা করতে পারি, তখন ওই বাক্যটাকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। তার মানে এটুকু বুঝতে পারতেছি যে যদি কোনো বাক্যকে আমরা সত্য কি মিথ্যা এরকমভাবে ডিক্লেয়ার করতে পারবো না, সেটাকে আমরা গাণিতিক উক্তি বলতে পারবো না। তার মানে যেটাকে আমরা সত্য এবং মিথ্যা দিয়ে ডিক্লেয়ার করতে পারবো সেটাই হচ্ছে আমাদের গাণিতিক উক্তি। তাহলে উক্তির সত্যতা বা মিথ্যাকে ইহার সত্যমান বলা হয়। এই যে উক্তিটা, এটা যদি সত্য অথবা মিথ্যা দুইটা কন্ডিশন থাকবে, তো এই সত্য এবং মিথ্যা যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে একসাথে বলা হয় হচ্ছে সত্যতা মান। যদি উক্তি সত্য হয় তবে ইহার সত্য মান হচ্ছে টি বা ট্রু, ট্রু এর সংক্ষেপে লেখা হয় হচ্ছে টি, এবং যদি উক্তি মিথ্যা হয় তবে ইহার সত্য মান হচ্ছে এফ, ফলসকে সংক্ষেপে এফ বলা হয়। তাহলে আমরা যদি সত্য মানের জন্য কিছু উদাহরণ দেখি, যে নিম্নের বাক্যগুলির উক্তি এবং সত্য মান হচ্ছে ট্রু বা সত্য। সত্য মানের উদাহরণটা কিরকম হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা অবশ্যই সত্য। তার মানে এই উক্তিটা বা এই বাক্যটাকে আমরা বলতে পারবো সত্য। তাহলে 2 + 2 হচ্ছে 4, তাহলে এটাকে বলতে পারবো হচ্ছে সত্য। এরপর হচ্ছে x² + 2, যেটা হচ্ছে আমাদের 1 থেকে কি আমাদের বড়, তাহলে এটা হচ্ছে x বাস্তব সংখ্যা, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি সত্য। কারণ সেম অনুরূপভাবে আমরা যদি সত্যমান মিথ্যা প্রমাণ হয় বা মিথ্যা বলতে হয়, তখন সেগুলো কিরকম থাকতে পারে? দেখেন, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 3 সমকোণ, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 3 সমকোণ না, তাহলে এটা আমাদের কি হবে? মিথ্যা। তাহলে 2 + 2 লেখা হচ্ছে 5, তাহলে 2 + 2 কি 5 হয়? তাহলে হয় না, সেটাকে বলতে হবে কি মিথ্যা। সেম পদ্ধতিতে 2 + 3 তাদের যোগফলটা 7 থেকে বড়, এটা কি কখনো সত্য হবে? তাহলে এটা কি হবে? এফ বা মিথ্যা। এখন এটা হচ্ছে সত্য এবং মিথ্যা লেখার নিয়ম, বা বাক্যটাকে সত্য এবং মিথ্যা লিখতে হয় কিভাবে, সেটা আমাদের এইরকম ভাবে থাকলে আমরা লিখতে পারবো। এখন যদি বাক্যগুলো এরকম হয় যে গণিত সহজ বিষয়, তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা না সত্য বলতে পারবো না মিথ্যা বলতে পারবো। তাহলে এই যে বাক্যটা, এটা কখনো কি হবে না? উক্তি হবে না, বা সেটা গাণিতিক উক্তি বলা যাবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গাণিতিক উক্তি বা উক্তির সংজ্ঞা। আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে যে সংজ্ঞাটা আমরা জানবো সেটা হচ্ছে যৌক্তিক সংযোজন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা বুঝতে পারলে মূলত আমাদের আজকের এই টপিকের ম্যাক্সিমাম পার্টটুকুই কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখেন, যৌক্তিক সংযোজন। তো যৌক্তিক সংযোজনটা কাকে বলে? না অথবা নয়, এবং অথবা, যদি, তবে, যদি এবং কেবল যদি, এই যে শব্দগুলা, এই শব্দগুলি ব্যবহার করে আমরা নতুন উক্তি গঠন করতে পারি। নতুন উক্তিগুলোকে যৌগিক উক্তি বলা হয়। এই যে আমাদের শব্দগুলা বললাম, এই শব্দগুলা ব্যবহার করে আমরা নতুন আরেকটা কি করতে পারবো? আমাদের উক্তি বা বাক্য গঠন করতে পারবো, সেটাকে বলা হয় হচ্ছে কি যৌগিক উক্তি।
যে সকল উক্তি ব্যবহার করে যৌগিক উক্তি গঠন করা হয় তাকে অংশক উক্তি বলা হয়। এটুকু দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের দুইটা বাক্য হয়তোবা আমাদের এই নয় এবং অথবা এগুলা দিয়ে সংযুক্ত হবে বা যুক্ত হবে। এই যে পৃথক পৃথক দুইটা বাক্যকে আমরা যুক্ত করে বা সংযুক্ত করে যে একটা বাক্য গঠন করলাম, সেই পৃথক পৃথক দুইটা বাক্যকে আমরা কি বলবো? আমাদের অংশক উক্তি বলবো। আর এই অংশক উক্তির সত্যমান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যমান নির্ণয় করা হয়। ওই যে দুইটা পৃথক পৃথক আমাদের অংশক উক্তি ছিল, সেই দুইটার সত্যমানের উপর ডিপেন্ড করেই আমাদের সম্পূর্ণ যৌগিক উক্তির সত্যমানটা কি করবে? নির্ভর করবে। তাহলে যৌগিক উক্তির গঠনের না বা নয় এবং অথবা যদি, তবে, যদি এবং কেবল যদি শব্দগুলিকে যৌগিক সংযোজক বলা হয়। এই যে আমাদের শব্দগুলা, এই শব্দগুলাকেই মূলত আমাদের কি যৌগিক সংযোজক বলা হয়। তাহলে এই যে আমাদের শব্দগুলো আমরা বললাম, এই শব্দগুলাকে আমরা গাণিতিক রূপে প্রকাশ করতে পারি বা এগুলাকে আমাদের গাণিতিক সিম্বল দিয়েই আমাদের পরবর্তীতে এক্সাম্পলগুলো সলভ করতে হবে। সরাসরি আমাদের প্রশ্নের মধ্যে এরকম বলে দেওয়া থাকবে না, বা আমাদের এই যে সিম্বলগুলো আছে বা প্রতীকগুলো আছে, এই যে কথা বা শব্দগুলো আছে, এই শব্দগুলোর যে সিম্বল, সেই সিম্বলগুলো দ্বারা আমাদের এক্সাম্পলে বলে দেওয়া থাকবে। তাহলে সেটা আমাদের কিভাবে লিখতে হয় বা কিভাবে প্রকাশ করতে হয় বা সেটাকে আমাদের ইংরেজিতে ওই প্রতীক বা ওই সিম্বলটাকে কি বলতে হবে, সেই বিষয়টা এখন আমরা জেনে নিব। দেখেন, তো আপনাদের সহজভাবে বোঝানোর জন্য ওই পাঠটুকু আমি খাতার মধ্যে থেকে দেখিয়ে দিতেছি, লক্ষ্য করবেন। মূলত এই যে সংযোজক দ্বারা আমাদের লেখা হয়েছে, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলা মূলত দুইটা বাক্যের মাঝে বসবে, বসার পর ওই দুইটা বাক্যকে সংযোগ করবে বা যুক্ত করবে। তো এই যে ওয়ার্ডগুলা, সেই ওয়ার্ডগুলার যদি আমাদের বাক্যের মধ্যে নয় বা না থাকে, তাহলে সেটাকে আমাদের গাণিতিক প্রতীক হিসাবে বলা হয় হচ্ছে এরকম ভাবে, এটাকে বলা হয় হচ্ছে নাকরণ বা এটাকে বলা হয় হচ্ছে নেগেশন। ইংরেজিতে বলবো নেগেশন, বাংলাতে বলতে পারবো কি নাকরণ। তো যদি আমাদের বাক্যের মধ্যে এবং থাকে, সেই এবংটাকে আমাদের গাণিতিক সিম্বল হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে এরকম ভাবে, এটাকে বলা হয় হচ্ছে যোজন বা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারবো হচ্ছে কনজুগেশন। সেম পদ্ধতিতে অথবা যদি থাকে আমাদের বাক্যের মধ্যে, তাহলে সেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, এটাকে বলা হয় হচ্ছে বিয়োজন। এটাকে আমাদের ইংরেজিতে বলতে পারবো হচ্ছে ডিসজাংশন। এখন সেম ভাবে বাক্যের মধ্যে যদি ডট ডট তবে, মানে যদির পরে কোনো একটা শব্দ থাকবে বা বাক্য থাকবে, তারপরে আবার তবে এবং তবের পরে আবার কিছু আমাদের বাক্য থাকবে, তো এরকম যদি থাকে তখন সেটাকে আমরা এই যে সিম্বল, এই সিম্বল দ্বারা প্রকাশ করতে পারবো। এই দুইটা দ্বারাই আমাদের প্রকাশ করা যায়, দুইটাই হচ্ছে সিমিলার। ওকে, তো এই যে আমাদের গাণিতিক সিম্বল, এটাকে বলা হয় হচ্ছে শর্তায়ন, এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কন্ডিশনাল। এখন সেম পদ্ধতিতে বাক্যে যদি এবং কেবল যদি থাকে, তখন আমরা ব্যবহার করব হচ্ছে এই সিম্বলটা। এই সিম্বলটাকে বলা হয় হচ্ছে দ্বিমুখী শর্তায়ন বা এটাকে বলা হয় হচ্ছে বাইকন্ডিশনাল। তো অবশ্যই এই সিম্বলগুলা মনে রাখবেন এবং এই সিম্বলগুলাকে কি বলা হয় সেটা অবশ্যই মনে রাখবেন, কারণ এই সিম্বলগুলা ব্যবহার করেই মূলত আমাদের প্রত্যেকটা এক্সাম্পল সলভ করতে হবে। তো এই যে আমাদের সিম্বলগুলা ব্যবহার করলাম, তো এগুলার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের যে নাকরণ, যোজন, বিয়োজন, শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, এই সবগুলার কিন্তু আমাদের সংজ্ঞাও পরবর্তীতে শিখতে হবে। তো এই সবগুলার সংজ্ঞায় আমরা মূলত সংক্ষেপে একটা সংজ্ঞার মাধ্যমে কিভাবে মনে রাখতে পারি, সেই সংজ্ঞার শর্ট টেকনিকটা আমি এখানে আপনাদেরকে বলে দিতেছি। মূলত যোজন, বিয়োজন, শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, এই চারটাকেই একটা সংজ্ঞা দিয়ে প্রকাশ করা যায়। কিভাবে? দেখেন, দুইটি উক্তিকে, মানে এই যে আমাদের সিম্বলটা, এটা কিন্তু দুইটি উক্তির মাঝে ব্যবহার করা হবে, মানে দুইটা পৃথক পৃথক যে উক্তি থাকবে সেটাকে যুক্ত করবে। তাহলে এই যে দুইটা উক্তি, এই দুইটা উক্তিকে যদি এবং সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে, মানে এই যে দুইটা উক্তি, এই দুইটা উক্তির মাঝে যদি এবং ব্যবহার করা হয়, এবং ব্যবহার করে যদি ওই দুইটা যুক্তিকে বা ওই দুইটা উক্তিকে একসাথে করা হয়, তাহলে যে উক্তি পাওয়া যায় তাকে আমরা কি বলতে পারবো? যোজন। এবং দিয়ে যুক্ত হলে হবে কি? যোজন। এখন সেম পদ্ধতিতে দুইটি উক্তিকে অথবা সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন। তাহলে দুইটি উক্তিকে যদি ডট ডট তবে দ্বারা সংযোজক, মানে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করলে যে উক্তি পাওয়া যায় তাকে বলবো আমরা হচ্ছে শর্তায়ন উক্তি বলা হয়। সেম পদ্ধতিতে
দুইটি উক্তিকে যদি এবং কেবল যদি সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। তাহলে শুধুমাত্র প্রথম যে কন্ডিশনটা আছে বা নাকরণ, সেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। তবে আমাদের এই নাকরণটা একটা মাত্র বাক্য হইতে পারে, কারণ শুধুমাত্র এই নাকরণের ক্ষেত্রে দুইটা পৃথক পৃথক বাক্যকে সংযুক্ত নাও করতে পারে, একটা বাক্যকেই আমাদের বলে দিতে পারে। তাহলে যেহেতু আমাদের একটা বাক্য বলছি, তাহলে এখানে আমাদের যে দুইটি উক্তি ছিল, তাহলে এই দুইটি উক্তি ব্যবহার করা যাবে না। এখানে লিখতে পারবো হচ্ছে কোনো উক্তি বা একটি উক্তি, বা এখানে দুইটাও হইতে পারে। তাহলে লিখবো যে কোনো উক্তিকে এই না দ্বারা যদি সংযুক্ত করা হয়, সংযুক্ত করলে যে উক্তি পাওয়া যায় তাকে বলবো হচ্ছে আমরা নাকরণ উক্তি। আশা করি আমাদের এটুকু বুঝতে পারছেন। তখন এই যে আলোচনাটা করলাম, এটুকু আমরা দেখেন বই থেকে যদি বলে দেই তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নাকরণ উক্তিটা কিভাবে বলা যায়, কোনো উক্তির উপযুক্ত স্থানে নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় সেটা হচ্ছে নাকরণ উক্তি। তো পি একটি উক্তি হলে ইহার নাকরণ উক্তি হবে হচ্ছে এই যে চিহ্ন যেটা আমরা মাত্র পড়াইলাম, সেটা আমাদের কি ইংরেজিতে বলা হয় হচ্ছে নেগেশন। তাহলে আমাদের এটাকে উচ্চারণ করব কি নেগেশন অফ পি, নেগেশন অফ পি দ্বারা প্রকাশ করা হয়। যদি পি একটা উক্তি হয় তার আগে নেগেশন চিহ্ন দিলে সেটা হয়ে যাবে আমাদের কি নাকরণ উক্তি। যেমন আমরা বলতে পারি টু একটি মূলদ সংখ্যা, তাহলে নাকরণ উক্তি কি হবে, টু একটা মূলদ সংখ্যা না। ওকে, তো এরকম ভাবে আমাদের পরবর্তী উদাহরণগুলো দেখে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে যোজন উক্তি। তাহলে যোজন উক্তিটা আমরা অলরেডি পড়াইছি, দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে সংযোজক বা যোজন উক্তি বলা হয়। তাহলে যেখানে পি এবং কিউ দুইটা যদি উক্তি যোজন উক্তি হয় তাহলে তাদের মাঝে তাদের যে যোজন যে চিহ্নটা, যেটাকে আমরা বলবো হচ্ছে কনজুকেশন যে চিহ্নটা, সেটা দ্বারা আমাদের যুক্ত করা হয়। তাহলে আমরা বলতে পারবো যে পি কনজুকেশন, এখানে পি না, যেহেতু দুইটা উক্তি হয়েছে পি এবং কিউ, তাহলে এটা হবে হচ্ছে কিউ। ওকে, পি কনজুকেশন কিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন সেম পদ্ধতিতে বিয়োজনেরটাও সেম হবে, দুইটি উক্তিকে অথবা দ্বারা যুক্ত করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের বিয়োজন। এখন পি এবং কিউ দুইটা যদি বিয়োজন উক্তি হয় তাহলে সেটার মধ্যে তাদের মধ্যে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে ডিসজাংশন। এই ডিসজাংশন চিহ্নটা দ্বারা মূলত আমাদের প্রকাশ করা হয় পি, ডিসজাংশন কিউ দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে বিয়োজন। এখন সেম পদ্ধতিতে শর্তায়নটা হবে। শর্তায়নটার ক্ষেত্রে উক্তিকে যদি তবে সংযোগ দ্বারা একত্রে যুক্ত করলে যে উক্তি পাওয়া যায় ইহাকে কি শর্তায়ন উক্তি বলা হয়। তাহলে পি এবং কিউ দুইটা যদি উক্তি হয় তাহলে সেটাকে শর্তায়ন করলে আমাদের এরকম ভাবে লিখতে পারবো, দুইটা কন্ডিশনে আমাদের পি, তারপর হচ্ছে আমাদের শর্তায়নের চিহ্ন কিউ, বা শর্তায়নে কিন্তু দুইটা চিহ্ন ছিল, তাহলে সেটা আমরা এই পি শর্তায়নের চিহ্ন বা পি কন্ডিশনাল কিউ, এই দুইটা কিন্তুই আমাদের কন্ডিশনালের চিহ্ন বা দুইটা আমরা ওইখানে দেখাইছি। এই দুইভাবে আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। এখন সেম পদ্ধতিতে আমাদের যদি দ্বিমুখী শর্তায়ন বলে, দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রেও সেম, দুইটি উক্তিকে যদি এবং কেবল যদি আমাদের সংযোগ করা হয় তাহলে সেটা হবে দ্বিমুখী শর্তায়ন। তাহলে পি এবং কিউ দুইটা উক্তি যদি দ্বিমুখী শর্তায়ন হয় তাহলে সেগুলোকে এই রূপে আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। তো এই যে কন্ডিশনগুলা বা এই যে আমাদের কনসেপ্টগুলা, এগুলো হচ্ছে মূলত আমাদের সংজ্ঞা, এবং এই সংজ্ঞাগুলা কিন্তু ক বিভাগের জন্য আসতে পারে, অথবা এটা আমাদের পরবর্তী প্রত্যেকটা এক্সাম্পল করার ক্ষেত্রে লাগবে। তাহলে অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সত্যতা ছক। এই সত্যতা ছকটা মূলত আমাদের পরবর্তী এক্সাম্পলের জন্য এই সত্যতা ছকটুকু বুঝলে আমাদের 60% আমাদের কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র এই সত্যতা ছকটা যদি আমরা বুঝতে পারি। সত্যতা ছকের মধ্যে আমাদের কি বলছে দেখেন, মূলত আমাদের অংশক উক্তির সত্যমান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যমান নির্ণয়ের জন্য সত্যতার ছক প্রয়োজন। সত্যতার ছক সারি এবং কলামের সমন্বয়ে গঠিত হয়। সত্যতার ছকগুলা মূলত দেখেন, এই যে আমাদের সারি এবং কলামগুলা এভাবে মূলত সত্যতার ছকগুলো অঙ্কন করতে হয়। তো আমরা দেখাই দিলাম যে এখানে সারি এবং কলামগুলার সাহায্যে আমাদের কি সত্যতার ছকটা অঙ্কন করতে হবে। তো এই যে সারি এবং কলামগুলা, সেই সারি এবং কলামগুলার সংখ্যা কতগুলা হবে সেটা আমাদের প্রথমত জেনে নিতে হবে। যে দুইটি অংশক উক্তির সাহায্যে, যদি দুইটা অংশক উক্তি হয় সেটার সাহায্যে যদি আমাদের যৌগিক উক্তি গঠিত হলে সারি সংখ্যা হবে 2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। মানে আমাদের যদি দুইটা অংশক বলা হয় তাহলে আমাদের সারি সংখ্যা হবে 2 স্কয়ার, যদি তিনটি অংশক হয় তাহলে আমাদের সারির সংখ্যা হবে 2 কিউব।
তার মানে আমরা বুঝতে পারতেছি যে সারির সংখ্যাটা আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারবো যে 2 টু দি পাওয়ার n। তো এই যে nটা থাকবে এটা হচ্ছে আমাদের ওই অংশক উক্তির সংখ্যাগুলা, মূলত কতগুলা অংশক উক্তি আমাদের ব্যবহার করা হইতেছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের মানটা কত হবে। যদি 2টা হয় তাহলে হবে 2 স্কয়ার, মানে হবে সারি সংখ্যা হবে 4। যদি আমাদের n এর মানটা 3 হয় তখন আমরা ব্যবহার করব হচ্ছে কিউব, তখন হবে আমাদের টোটাল 8টা। ওকে, তো এই যে n উপরে n, এই n এর উপর ডিপেন্ড করবে আমাদের কিসের সংখ্যা, সারির সংখ্যা, কতগুলা সারি লিখতে হবে সেই সারির সংখ্যাটা এটার উপর ডিপেন্ড করবে। এখন কলাম সংখ্যাটা কিসের উপর ডিপেন্ড করবে, কলাম সংখ্যাটা হচ্ছে আমাদের কতগুলো পৃথক পৃথক অংশে আমাদের ওই উক্তিটাকে, যৌগিক উক্তিটাকে ভাঙতে পারবো তার উপর ডিপেন্ড করবে। সেটা আমাদের ফিক্সড না, ওই উক্তিটার মধ্যে যতগুলো আমাদের পার্টে আমরা ডিভাইড করতে পারবো প্রত্যেকটা ডিভাইডকৃত পার্ট দ্বারা আমাদের কলাম গঠন করতে হবে। যখন আমরা পরবর্তীতে এক্সাম্পলগুলো সলভ করব তখন আপনি বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপাতত এই পর্যন্ত দেখলেই হবে। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জানবো, দেখেন এর পরবর্তীতে আমাদের জানতে হবে আমাদের যে সত্যতার ছকগুলো অঙ্কন করতে হয় সেই সত্যতার ছকগুলো মূলত এই নাকরণ, যোজন, বিয়োজন, শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, যুগ্ম অস্বীকার উক্তির জন্য সত্যতার ছকগুলো আমাদের অঙ্কন করতে হবে। তো এগুলা আমাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো এখন আমরা একটু দেখে নিব। যে নাকরণ উক্তির সত্যতার ছক, যে কোনো উক্তি পি হলে উহার নাকরণ উক্তি হবে হচ্ছে আমাদের এই নেগেশন অফ পি, মানে এটাকে আমরা বলবো কি আমাদের নেগেশন অফ পি এর সত্যতার ছক। মানে পি যদি একটা উক্তি হয় তার বিপরীত উক্তি বা নাকরণ উক্তি হবে কি নেগেশন অফ পি। তো এটাকে আমরা ছকের মাধ্যমে লিখতে পারবো হচ্ছে এরকম ভাবে যে পি তার নেগেশন অফ পি হচ্ছে তার বিপরীতটা। তার মানে তাহলে এটার সত্যমান লেখার বক্সটা কি হবে, যদি পি যদি আমাদের একটা উক্তি হয় তার বিপরীত বা না বোধক উক্তি হবে হচ্ছে নেগেশন অফ পি। তার মানে পি যদি ট্রু হয় নেগেশন অফ পি হবে ফলস, মানে সম্পূর্ণটা বিপরীত। এটা যদি ফলস হয় তাহলে এটা হবে হচ্ছে ট্রু। এখন এখানে যে আমাদের ট্রু এবং ফলসটা লিখলাম এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে লিখলাম এটুকু আমাদের এখন বুঝতে হবে। দেখেন আমাদের এই যে সারির সংখ্যা বললাম সেখানে কিন্তু আমরা বলছি যে মূলত সারিটা ডিপেন্ড করে হচ্ছে 2 টু দি পাওয়ার n এই আকারে, যেখানে n এর উপর ডিপেন্ড করে আমাদের কতগুলা সারি লিখবো বা কতগুলা সারি বসাইতে হবে বা কতগুলা সারি আসবে সেটা আমরা বের করতে পারি। এখন আমাদের যদি আংশিক যে উক্তিটা সেটা যদি একটা দেয়া থাকে তাহলে এখানে 2 এর উপরে কি হবে 1, তার মানে 2 এর উপরে 1 মানে হচ্ছে 2। তার মানে এই যে আমাদের নাকরণ যে উক্তিটা আমরা লিখতেছি সেখানে আমাদের উক্তি দেওয়া আছে হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের পি। এই জন্য মূলত আমাদের ছক বা সারি হয়েছে আমাদের হচ্ছে 2টা। তো এখানে মূলত এই n এর পরিবর্তে 1 বসানোর পর 2 পাইছি, এই 2টা হচ্ছে আমাদের টোটাল সারির সংখ্যা। এখন এখানে যে ট্রু এবং ফলসটা লিখলাম এটা আসলে আমরা কিভাবে লিখব, দেখেন এটা লেখার নিয়মটা হচ্ছে যে সারিতে সত্য ও মিথ্যা লেখার সূত্রটা ডিপেন্ড করে হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 2। মানে উপরে যে মানটুকু আসবে সেই মানটাকে 2 দ্বারা ভাগ করলে মূলত আমরা লিখতে পারবো যে এখানে আমাদের ট্রু এবং ফলস লেখার সিকোয়েন্সটা। তো এখানে 2 টু দি পাওয়ার n, তা এখানে যদি আমাদের 1 বসাই তাহলে উপরে আসবে কত 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এখানে আসতেছে কত 1। এখন এই 1 দ্বারা আসলে কি বোঝায়, 1 দ্বারা বোঝাইতেছে একটা ট্রু লিখবো একটা ফলস লিখবো, একটা ট্রু লিখবো একটা ফলস লিখবো। এখন সেম পদ্ধতিতে যদি n এর মানটা আমরা 2 বসাই তাহলে ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে উপরে আসবে হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, মান আসতেছে হচ্ছে 2। তার মানে যদি আমাদের উক্তি সংখ্যা 2টা হয়, মানে n এর মান যদি আমাদের 2 হয়, n সমান সমান যদি 2 হয়, উক্তি সংখ্যা যদি 2টা হয় তাহলে আমাদের 2টা করে ট্রু লিখতে হবে 2টা করে ফলস লিখতে হবে। যেরকম দেখেন এইটার ক্ষেত্রে এই যোজনের ক্ষেত্রে আমাদের পি এবং কিউ 2টা উক্তি আছে, মানে পি এবং কিউ যে কোনো 2টি উক্তি, যেহেতু 2টি উক্তি আছে তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে n এর মান 2 যেহেতু তাহলে এখানে পি এর মধ্যে আমাদের ট্রু লিখতে হবে হচ্ছে 2টা, ফলস লিখতে হবে হচ্ছে 2টা। এবং এর পরবর্তীতে যে মানগুলা লিখবো পির পরে কিউ এর মান লিখতে হবে ট্রু ফলস। এবং এর পরবর্তীতে যেটা লিখবো সেটা হচ্ছে এটার অর্ধেক, মানে এখানে ট্রু আছে হচ্ছে কয়টা 2টা, এটার অর্ধেক লিখবো হচ্ছে এর পরেরটার মধ্যে। তার এখন এর আগে যদি আমাদের আরো সংখ্যা থাকতো, যেরকম আমরা যদি এখন 2 টু দি পাওয়ার 3 বসাই তাহলে আসবে হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখানে লিখবো হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 হবে হচ্ছে 4।
তার মানে 4টা ট্রু 4টা ফলস লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের দেখাই একটা ছক, তাহলে আপনাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। দেখেন এখান থেকে যদি আমরা একটা ছক একটু দেখাই আপনাকে, দেখেন এখানে টোটাল 3টা আমাদের উক্তি আছে। তার মানে সেই ক্ষেত্রে প্রথমটার জন্য আমরা বের করছি হচ্ছে 4, তার মানে 4টা ট্রু 4টা ফলস। তাহলে 1 2 3 4 4টা ট্রু 4টা ফলস আমরা লিখবো প্রথমটার মধ্যে। তার পরবর্তীটার ক্ষেত্রে মানে এর পরেরটার মধ্যে লিখবো হচ্ছে এটার অর্ধেক, তার মানে 4টার অর্ধেক কি 2টা, তার মানে 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস। তাহলে এটার পরবর্তী লাইনটার মধ্যে লিখবো তার অর্ধেকটা, তার মানে এটার মধ্যে 2টা ছিল, তারপর অর্ধেকটা হবে 1টা, তার মানে 1টা ট্রু 1টা ফলস, 1টা ট্রু 1টা ফলস, 1টা ট্রু 1টা ফলস। এভাবে মূলত আমাদের এই ট্রু ফলস গুলো লিখতে হয়। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে দেখেন এখন এই যে আমাদের প্রথমটা বললাম যে আমাদের নাকরণ যে উক্তিটা, সেই উক্তিটার ক্ষেত্রে আমরা যেটা বলছি, যদি পি উক্তিটি সত্যমান সত্য হয় তাহলে আমাদের নেগেশন অফ পি হবে আমাদের কি মিথ্যা। যদি আমাদের পিটা মিথ্যা হয় তাহলে নেগেশন অফ পিটা হবে আমাদের কি সত্য। এখন এই সেম পদ্ধতিতে যোজনের ক্ষেত্রে আমাদের পি এবং কিউ, যেহেতু 2টা উক্তি, তাহলে 2টা উক্তি হবে পি এবং কিউ, তাহলে আমাদের টোটাল সারি হবে হচ্ছে 4টা, কারণ 2 টু দি পাওয়ার n, তাহলে আমাদের টোটাল সারি হবে 4টা। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো 4টা সারি। এখন এই 4টা সারিতে আমরা ট্রু ফলস কিভাবে বসাবো, প্রথমটার ক্ষেত্রে সেম পদ্ধতিতে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, তার মানে 2 আসবে, তার মানে 2টা ট্রু 2টা ফলস। এরপরটার ক্ষেত্রে তার অর্ধেক ট্রু ফলস ট্রু ফলস। তো এখন এটার ক্ষেত্রে আমাদের কি নিয়মটা, যোজনের ক্ষেত্রে শর্তটা হচ্ছে পি ও কিউ উক্তিদ্বয় সত্য হলেই কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে। এই যে আমাদের পি এবং কিউ লিখলাম, এই পি এবং কিউ যদি পরস্পর সত্য হয়, এটার মান সত্য এটার মান সত্য, তাহলে শুধুমাত্র তাদের যে যোজন মানটা পি এবং কিউ এর সেটা সত্য হবে, অন্যথায় বাকি সবগুলো হবে মিথ্যা। এখানে ট্রু এবং ফলস আছে, যেহেতু একটা সত্য একটা মিথ্যা তাহলে ফলস, একটা মিথ্যা একটা সত্য ফলস, মিথ্যা মিথ্যা হচ্ছে ফলস। শুধুমাত্র কেবলমাত্র যদি 2টাই সত্য হয় তবে হচ্ছে যোজন মানটা কি হবে সত্য হবে। এই যে কন্ডিশনটা এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, এভাবে আমাদের পরবর্তীতে সরাসরি মান বসাবো। তো বিয়োজনের ক্ষেত্রে সেম, পি এবং কিউ দুইটি যদি আমাদের উক্তি হয় সেটার ক্ষেত্রে বিয়োজন বের করার প্রসেসটা হবে 4টা সারি হবে ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু ফলস। তাহলে এখানে আমাদের লেখার নিয়মটা হচ্ছে পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবলমাত্র বিয়োজন উক্তিটি হবে কি মিথ্যা। দেখুন বিয়োজন উক্তিটা মিথ্যা হবে কখন, যদি 2টাই কি মিথ্যা হয়। তাহলে আমরা লিখতে পারবো, দেখেন ট্রু টু, তার মানে 2টা সত্য আছে, তাহলে সত্য হলে সত্য, একটা সত্য একটা মিথ্যা হলে হচ্ছে সত্য, একটা মিথ্যা একটা সত্য হলে হচ্ছে সত্য। শুধুমাত্র 2টা যদি মিথ্যা হয় তবে সেটা আমরা লিখতে পারবো হচ্ছে মিথ্যা। তাহলে আমরা প্রথমে এটা মনে রাখতে হবে যে বিয়োজন যদি থাকে তাহলে আমাদের 2টা শুধুমাত্র যদি একসাথে মিথ্যা হয় তবে আমরা বলতে পারবো কি সেটা মিথ্যা, অন্যথায় বাকি সবগুলো হবে আমাদের সত্য। এখন সেম পদ্ধতিতে শর্তায়নের যে কন্ডিশন, শর্তায়নের ক্ষেত্রেও সেম, যে পি যদি সত্য হয় এবং কিউ যদি মিথ্যা হয় তবেই কেবলমাত্র শর্তায়নটা কি মিথ্যা হবে, অন্য সব সময় কি হবে সত্য হবে। তার মানে পি সত্য, তাহলে পি আমাদের সত্য আছে এবং কিউ কি হতে হবে মিথ্যা, তাহলে কিউ এখানে মিথ্যা নাই, তার মানে এটা আমাদের কি হবে ট্রু। এখানে দেখেন পিটা কি আছে ট্রু আছে এবং কিউটা কি আছে মিথ্যা আছে। শুধুমাত্র এই কন্ডিশনেই আমাদের কি শর্তায়ন যে কন্ডিশনটা সেটা আমাদের কি হবে আমাদের মিথ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা। বাকি সবগুলো কন্ডিশনের ক্ষেত্রে সেটা কি হবে সত্য। এখন দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রেও সেম, দেখেন পি এবং কিউ উভয় উক্তি সত্য অথবা মিথ্যা হলে কেবলমাত্র দ্বিমুখী শর্তায়নটা কি সত্য হবে, মানে পি মিথ্যা আমাদের কিউ মিথ্যা, অথবা পি ও সত্য কিউ ও সত্য, এরকম কন্ডিশন যদি থাকে তখন আমাদের কি শর্তায়নটা কি হবে সত্য হবে। দেখেন পি ও সত্য কিউ ও সত্য তখন আমাদের সত্য হবে, পি ও মিথ্যা কিউ ও মিথ্যা তখন আমাদের সত্য হবে, অন্যথায় আমাদের কি হবে সবগুলা মিথ্যা হবে। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনগুলাই মূলত আমাদের মনে রাখতে হবে এবং এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেই মূলত এর পরবর্তীতে আমাদের মানগুলো করতে হবে বা এক্সাম্পলগুলো সলভ করতে হবে, সবগুলো আমরা সেখানে কি করব সলভ করব। তো এই যে আমাদের পার্টগুলো পড়াইলাম, এই পার্টগুলো থেকেই মূলত আমাদের পরবর্তী এক্সাম্পলগুলো করতে হবে, এর বাহিরে এক্সট্রা আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তো এগুলাকে আমি শর্ট করে একসাথে দেখেন আমি খাতার মধ্যে লিখে দিছি যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন। দেখেন সারি সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে উক্তি সংখ্যা, কতগুলো উক্তি থাকবে। তারপর হচ্ছে সারি সত্য ও মিথ্যা লেখার সূত্র, মানে কয়টা ট্রু কয়টা ফলস আমরা লিখবো সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে n। এবং পরবর্তীতে
আমাদের উক্তি যোজন উক্তি কখন হবে? যোজন উক্তি হবে হচ্ছে পি ও কিউ যদি সত্য হলে তখন আমাদের যোজন উক্তি হবে এবং বাকি সবগুলো হবে মিথ্যা। এবং এরকম ভাবে দেখেন সবগুলো আমি এখানে লিখে দিছি, এগুলো আপনারা ওইখান থেকে বইয়ের সাথে দেখে এরকম ভাবে নোট করে রাখবেন, তাহলে আপনার বিষয়গুলো সহজে মনে রাখতে পারবেন। তো এই যে কনসেপ্টগুলো পড়ানো হয়েছে এইগুলো আমরা পরবর্তীতে এক্সাম্পলগুলোর মধ্যে ব্যবহার করব, তাহলে আপনার বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসটা আপনারা প্রয়োজনে আরেকবার ভালোভাবে দেখবেন, যাতে করে এখানের কোনো কনসেপ্ট যেন বাদ না থাকে, এবং নিজেরা একবার ওই লাইনগুলো ভালোভাবে রিডিং পড়বেন, তাহলে আশা করি সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী এই অধ্যায়ের কিছু এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।